জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানি মৃধা। বিশ্বব্যাপী মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশৃঙ্খলাকারীদের পতিত স্বৈরাচারের ও ইসরায়েলের লোক বলেও আখ্যায়িত করেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে বাংলা মোটর পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সংহতি র্যালির আয়োজনের শুরুতে এসব কথা বলেন দলের নেতারা। বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, গণহত্যা নিয়ে ইসরায়েল জাতিসংঘের কথা তোয়াক্কা করছে না। পতিত আওয়ামী লীগ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ফিলিস্তিনের উপর ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের মতো বিক্ষুব্ধ বাংলাদেশও। র্যালির শুরু হওয়ার আগে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ইন্দো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনিদের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে। যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে আজকে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত না। ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ নারী, পুরুষ, শিশুদের হত্যার এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করা হোক। এদিকে গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে অংশ নেন দলীয় নেতা কর্মী সহ হাজারো মানুষ। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ নগরীর টাউন হলে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মী। এতে ব্যানার, ফেস্টুন সহ যোগ দেন দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। অবিলম্বে গণহত্যা বন্ধ করে গাজাবাসীর ত্রাণ প্রবেশের দাবি জানিয়ে স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। এ সময় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান তারা। পৃথিবীতে আর কোনো যেন শিশু কোনো বোমার আঘাতে, কোনো বুলেটের আঘাতে যেন মৃত্যু না হয়। আমরা প্রত্যেকটা শিশুর সুনিশ্চিত সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। আমরা চাই অচিরে হামলা বন্ধ হোক এবং এই ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। প্যালেস্টাইনে যে অত্যাচার চলছে, সে অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ, আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। অন্যায়ভাবে ওখানকার শিশু, নারী থেকে শুরু করে বেসামরিক লোককে হত্যা করা হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে 10 দফা দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোতাসিম বিল্লাহ শাহেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ফিলিস্তিনের যুদ্ধবিরতির পাশাপাশি আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছাতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। শিবির নেতারা বলেন, গাজায় নারী, শিশুসহ নিরীহ মানুষের উপর নির্বিচারে চালানো হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। তারা বাংলাদেশের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান। আমরা ফিলিস্তিনে যেন দ্রুততম সময়ে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, এই ব্যাপারে যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি স্ট্রং ভূমিকা পালন করে, সেজন্য বলেছি। দ্বিতীয়ত, সেখানে যে হিউম্যানিটারিয়ান ডিজাস্টার চলছে, এটা বন্ধ হওয়ার জন্য যেন উদ্যোগ গ্রহণ করা হয়। সেখানে পর্যাপ্ত এইড যেন পৌঁছানো হয়, এইড পৌঁছানোর যেন সুযোগ তৈরি করা হয়। আইসিসিতে এবং জুডিশিয়াল সিস্টেমে যেন ইসরায়েলের বিচার নিশ্চিতের জন্য সবাই ভূমিকা পালন করেন এবং ইসরায়েলের উপর যেন ইন্টারন্যাশনাল স্যাংশন দেওয়া হয়, এজন্য আমরা আহ্বান করেছি। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যাতে রপ্তানি বাণিজ্যে কোনো সমস্যা যেন না হয়, সে লক্ষ্যে দ্রুত তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার।
সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক স্থগিত বাংলাদেশের জন্য ভালো খবর, যা বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও মনে করেন উপদেষ্টা। সচিবালয়ে এসব বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান উপদেষ্টা। তিনি জানান, প্রতিবেশী দেশটি থেকে হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিলের পরপরই সিভিল এভিয়েশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য ও রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে সরাসরি বাংলাদেশ থেকেও তৃতীয় দেশগুলোতে পণ্য রপ্তানির সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের ঘোষণা দেশ দুটির মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সহ শুল্ক সংকট সমাধানে সহায়ক হবে। হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে, সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল তুচ্ছ ঘটনা, মালদ্বীপের সাথে বাণিজ্য প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। রাজধানীতে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BISS আয়োজিত এক অনুষ্ঠানে মালদ্বীপের হাই কমিশনার আরও বলেন, বাংলাদেশ থেকে মালদ্বীপে পণ্য যায় শ্রীলঙ্কা হয়ে, তাই এতে কোনো প্রভাব পড়বে না। তাছাড়া এই ছোট বিষয় নিয়ে আঞ্চলিক সম্পর্ক প্রভাব পড়বে না বলে জানান তিনি। সরাসরি বাণিজ্য চালু করতে বাংলাদেশ মালদ্বীপ কাজ করছে বলেও মন্তব্য করেন শিউনিন রশিদ। 4 দিনের বিনিয়োগ সামিটে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগের প্রাপ্তি না থাকলেও বিগত সময়ে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তা কিছুটা কাটিয়ে উঠতে সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিনিয়োগের উন্নয়ন কর্তৃপক্ষ বিডার দাবি, এবারের সম্মেলনে 260 মিলিয়নের দুটি বড় বিনিয়োগ প্রস্তাব নিশ্চিত করা গেছে, সাথে আরও ছোট ছোট অনেক বিনিয়োগের কথা হয়েছে। এছাড়া সম্মেলনে পাওয়া প্রতিশ্রুতি বিনিয়োগ দ্রুত দেশে নিয়ে আসতে কাজ করা হবে। বৃহস্পতিবার সামিটের সমাপনী সংবাদ সম্মেলনে এ কথা জানায় তারা। এদিকে বিডার এই আয়োজনের প্রশংসা করল রাজনৈতিক দলগুলো। এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, বাংলাদেশের ব্যবসা পরিবেশ নিয়ে আরও কাজ করতে হবে। জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাপানের আনোডোরা ইউজার রান ইনকর্পোরেটেড। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে হওয়া অনুষ্ঠানে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসে দক্ষ কর্মীদের যাবার সুযোগ আরও সম্প্রসারিত হলো। এ সময় তিনি আরও জানান, এর মাধ্যমে প্রবাসে যেতে ইচ্ছুক মানুষের বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে। এমনকি প্রতিষ্ঠানটি বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ইতিমধ্যে TITP প্রোগ্রামের আওতায় গেল 7 বছরে 695 জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান গমন করেছে বলেও জানান আসিফ নজরুল। জাপানি প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, জাপান তরুণ, যোগ্য এবং কর্মদক্ষ লোকবল নিতে চায়। বাংলাদেশ থেকে যারা জাপানে যেতে চায় কর্মী, তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে, সনদ দেওয়ার ব্যবস্থা করবে এবং বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এবং এখানে যে ট্রেনিংটা হবে সেটা শুধু কারিগরি ট্রেনিং না, জাপানি ভাষা ট্রেনিংও হবে। অলরেডি এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের 695 জন টেকনিশিয়ান ইন্টার্ন জাপানে গমন করেছে। কিন্তু এখন যে MOUটা হলো, এই MOU হওয়ার কারণে জাপানে আমাদের দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরও অনেক বেশি সম্প্রসারিত হবে। 5 আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে এখনও কার্যক্রম চলমান রয়েছে। এসব অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আইনকেও নিজের হাতে তুলে নিতে চাইলে বা মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে পুলিশ কর্মকর্তারা থানায় লাল গালিচার আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় নির্বাচন নিয়ে জনগণের মতামত জানতে গণভোটের আয়োজনের দাবিও করেন তিনি। রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি, সেখানে স্বল্প সময় কতই বা সংস্কার করা যায়। তারপর আমি মনে করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার উপদেষ্টাগণ যেইভাবে নিরলস দেশকে গঠন করার চেষ্টা করছে, আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সন্তুষ্ট। যদি অধিকাংশ জনগণ নির্বাচন সংস্কারের উপরে চায়, সেটি তো মানা উচিত। স্বল্প সংখ্যক জনগণ যদি নির্বাচনের পক্ষে থাকে, সেটা তো না মানা উচিত। সংস্কারের আগে নির্বাচন করলে বাংলাদেশে আরেকটা কলঙ্ক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার রাজশাহীতে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জানান, প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা আছে, তাদের না সরিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। যে সমস্ত ডাকাতরা চোর এবং ডাকাতদের দ্বারা নির্বাচন করা হয়েছে, সেই চোর ডাকাতরা এখনো বাংলাদেশের প্রশাসনে অবিকৃত অবস্থায় বসে আছে। কথা ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত এগুলা এখান থেকে সরে না যাবে, তাদের পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের দাবি হচ্ছে আগে সংস্কার, এরপরে নির্বাচন। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতিতে দুদকের মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত পরোয়ানা জারি করেন। দুদকের আইনজীবী বলেন, প্লট পেতে শেখ হাসিনার ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করেছেন তার মেয়ে পুতুল। রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাদের প্রত্যক্ষ সহযোগিতা করেন। এ সময় মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার অপব্যবহার করে রাজউকের আইন অমান্য করে তার মেয়েকে পূর্বাঞ্চলের প্লট বরাদ্দ দেন। এক্ষেত্রে নিজের পরিবারের সদস্যদের রাজউকের ইখতিয়ারাধীন এলাকায় আবাসন সুবিধার কথা গোপন করেছেন পুতুল। যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদ পদবি ব্যবহার করে এবং তার পদ পদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। এই মামলায় আসামি এক নম্বর আসামি হলো সাইমা ওয়াজেদ পুতুল এবং 2 নম্বর আসামি হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আরও 14 জন আসামি আছে। বাকি আসামিরা হলো রাজুকের কর্মকর্তা কর্মচারী এবং কর্মপ্রতি বাংলাদেশ সরকারের গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়ের তারা সচিব, উপসচিব সহ আরও অন্যান্য কর্মকর্তা কর্মচারী, তারা এই মামলার আসামি। চার্জশিটটি আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। আজকে চার্জশিটটি অ্যাকসেপ্ট হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়। এদিকে গণহত্যার মামলায় শেখ হাসিনা ছাড়াও আরও 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ দিতে আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদেরকে যে আইন দেয়া হয়েছে সেই আইন অনুযায়ী বিচারটা করতে হবে এবং এই যতটুকু আছে আইনে সেটার মধ্যে যদি কোনো বিচার কার্যের সমস্যা তৈরি হয় বা জেনুইন কোনো নেসেসিটি আসে যে এই আইনটা এরকম না হলে আমাদের কাজের সমস্যা হচ্ছে, সেইটা আমরা উপস্থাপন করলে সরকার সেই অনুযায়ী হয়তো ব্যবস্থা নেন। কিন্তু পলিসি ম্যাটারের ক্ষেত্রে চিফ প্রসিকিউটরের কার্যালয় রাষ্ট্রকে ইনফ্লুয়েন্স করতে পারে না বা করা উচিত না। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে তদন্তে যাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাবে তাদেরকে গ্রেপ্তার করতে কোনো আইন দ্বারা আটকানো যাবে না, কোনো সিদ্ধান্ত দিয়ে বারিত করা যাবে না।
ফের পিছালো বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় প্রায় ৩০০ আসামির জামিনের বিষয়ে আদেশ। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে মামলাটির পূর্ব নির্ধারিত সাক্ষ্য গ্রহণ ও জামিনের আদেশের জন্য দিন ধার্য থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। কাশিমপুর কারাগার ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিদের আনা হয় অস্থায়ী আদালতে। তবে বিচারকের শারীরিকভাবে অসুস্থ থাকা এদিনের সাক্ষ্য গ্রহণ ও জামিনের আদেশ স্থগিত রাখা হয়েছে বলে জানান বিডিআর মামলার পরিচালনাকারী আইনজীবীরা। এ সময় আসামিদের আইনজীবীরা বলেন, বারবার জামিনের আদেশ পেছানো এটা নির্দোষ বিডিআর সদস্যদের প্রতি অন্যায় করা হচ্ছে। প্রতিটা আসামির নামই সুস্পষ্টভাবে আসছে যে তারা এই বিডিআর বিদ্রোহের সাথে সম্পূর্ণভাবে সরাসরিভাবে জড়িত ছিল। যেহেতু এখানের মধ্যে আমরা এখানে নতুনভাবে করা হচ্ছে যে বিষয়টি, সেহেতু এটা সময়ের ব্যাপার। আমরা চেষ্টা করব দ্রুততার সহিত সাক্ষ্যগুলি শেষ করার জন্য। পরিবর্তিত সরকারের বর্তমান অবস্থায় আমরা প্রত্যাশা করেছিলাম যে এখন বোধহয় অন্তত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, একটা ন্যায় বিচার বোধহয় আমরা হয়তো পাবো, কিন্তু এখন দেখতেছি যে দিনে দিনে প্রহসনের মাত্রাটা আরো বেড়ে গেছে। সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 19,28,000, যা গতবারের চেয়ে প্রায় 1 লাখ কম। রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা জানান, পরীক্ষার 2 মাসের মধ্যেই এসএসসির ফলাফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। যানজটের সংখ্যা বিবেচনায় রেখে 3 ঘন্টা হাতে রেখে কেন্দ্রে পৌঁছানো বেশিরভাগ অভিভাবক ও পরীক্ষার্থীরা। এরপরও কেউ কেউ যানজটে ভোগান্তিতে পড়েন। পরীক্ষা কেন্দ্র ও এর আশপাশে ব্যক্তিগত গাড়ি রাখায় ক্ষোভ জানিয়েছেন অনেক অভিভাবক। এদিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্ন ফাঁসের উৎসগুলো বন্ধ করা হয়েছে। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব, এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। প্রধান শিক্ষকের কারণে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের 13 জন শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীদের স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয়রা। স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল ওই শিক্ষার্থীদের। প্রবেশপত্র সংগ্রহ করতে বিদ্যালয়ে এসে তারা গেটে তালা দেখতে পান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ এখনও শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে একাডেমিক স্বীকৃতি না পাওয়ায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য একটি বিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় তাদের অকৃতকার্য ঘোষণা করা হয়। তারা এসএসসি পরীক্ষার ফরমও পূরণ করেনি। তবে অন্য একটি স্কুল থেকে পরীক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধান শিক্ষক। দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের 2টি বাংলাদেশি স্কুলেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে 2টি প্রতিষ্ঠান থেকে এবছর পরীক্ষায় অংশ নিয়েছে 82 জন শিক্ষার্থী। এর মধ্যে আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী প্রাইভেট স্কুল থেকে 53 জন এবং রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে 29 জন পরীক্ষার্থী অংশ নেন। 2টি প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাড়াও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন দূতাবাস ও কনসুলেট কর্মকর্তারা। সবই তো কমন বইয়ের মধ্যে থেকে এসেছে এবং স্যার যেগুলো পড়াচ্ছে ওরকমই আমরা ফলো করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো লিখছি, কমনও পড়ছে এবং আমরা আশা করি আমরা ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনায় নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নে বুধুরিয়া ভাঙাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধুরিয়া গ্রামের সাইফুল ইসলাম ও লালচানের পাশাপাশি জমি আছে। সকালে সাইফুলকে নিজের অংশের জমি বেড়া দিতে বলেন লালচান, তবে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ সাইফুলের বাড়িতে হামলা চালায় লালচান ও তার লোকজন।
এতে ঘটনাস্থলেই শরীফুল ইসলাম নামে একজনের নিহত হন। এ ঘটনায় আহত আরও 10 জন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যান আরও একজন। এ ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। চেক প্রতারণা মামলায় সাবেক চিফ হুইপ আসমা ফিরুজের ভাই একেএম ফরিদকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 1,80,00,000 টাকার অর্থদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর যুগ্ম জজ আদালতের বিচারক বিল্লাল হোসেন এ রায় দেন। মামলা সূত্রে জানায় 2019 সালে ব্যবসায়ীকে কাজে স্থানীয় ব্যবসায়ী এটিএম মোকাম্মেল হোসেনকে 1,80,00,000 টাকার চেক দেন ফরিদ। তবে রূপালী ব্যাংকের পটুয়াখালী শাখায় চেকটি জমা দেওয়া হলে তা ডিসঅনার হয়। পরে 2020 সালের 9 জানুয়ারি আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান তিনি। এরপরও পাওনা টাকা পরিশোধ না করায় চেক প্রতারণা মামলা দায়ের করেন। বঙ্গোপসাগরে 4টি মাছ ধরার ট্রলারের ডাকাতের হামলায় পাথরঘাটার অন্তত 40 জন জেলে আহত হয়েছেন। এর মধ্যে 18 জনের অবস্থা গুরুতর। বুধবার গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বড় বাইজদা এলাকার এই ঘটনা ঘটে। এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ সশস্ত্র হামলা চালায় জলদস্যু বাহিনী। এ সময় জেলেরা বাধা দেওয়ার চেষ্টা করলে গুলি ছোড়ে জলদস্যুরা। পরে জেলেদের মারধর করে প্রায় কোটি টাকার মালামাল লুট করে ট্রলারের ইঞ্জিন বিকল করে দেয় ডাকাতরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পথ নবজাতকের সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে করে সামাজিক ও আর্থিক দৈন্যতার কারণে অনাকাঙ্ক্ষিত সন্তানকে নিজের নাম পরিচয় গোপন রেখে নিউবর্ন হাবে রেখে যেতে পারবেন। বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান বলেন, গত বছর অন্তত 94 জন পথ নবজাতক উদ্ধার করা হয়, যার মধ্যে 64 জনই মারা যায়। নিউবর্ন হাবে ছোট্ট বাচ্চাদের লালন পালনের ব্যবস্থা হলে সামাজিক পরিচয় ও আর্থিক দৈন্যতার কারণে যেসব বাচ্চাদের রাস্তায় ফেলে রেখে যায় সেই হার অনেক কমে আসবে। পথ নবজাতকের সুরক্ষা নিশ্চিত হবে। এছাড়া পথ নবজাতকদের বাঁচিয়ে রাখতে দেশীয় হিউম্যান মিল্ক স্টোরেজ চালু করতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন বক্তারা। আমি বাংলাদেশে একটা নিউবর্ন হাব তৈরি করতে যাই। নিউবর্ন হাব অর্থাৎ রিসিভিং যে ইনকিউবেটরটা থাকে তার মাঝখানে একটা দেয়াল বা ওয়াল দেয়াল এবং ওয়াল দেওয়ার উদ্দেশ্য হলো যারা নবজাতককে ওই পাশে রেখে যাবেন তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে এবং উনি কোনো ধরনের আইনি ঝামেলা ছাড়া, কোনো ধরনের হয়রানি ছাড়াই উনি বাচ্চাটুকু এই ইনকিউবেটরে রেখে দিয়ে চলে যেতে পারবেন। ইনকিউবেটর দেওয়া যাওয়ার পর থেকে সমস্ত দায়িত্ব ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের। চৈত্র সংক্রান্তি উপলক্ষে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে ছড়িয়ে পড়েছে বিজু উৎসবের রং। বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বর্ষবরণ করতে 15 দিনের উৎসবের আয়োজন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। দ্বিতীয় ধাপে উৎসবের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটির মারি স্টেডিয়ামে পাহাড়ি জনগোষ্ঠীর গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকেলে 2 শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 12 এপ্রিল কাপ্তাই হ্রদে ভাসানো হবে ফুল। এরপরেই ঘরে ঘরে পাজন, বিভিন্ন খাবার, মিষ্টান্ন, পিঠা পুলির আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হবে নতুন বছরকে। আগামী 16 এপ্রিল রাঙামাটির মারমাদের সাংগ্রাইর জল উৎসবের মধ্য দিয়ে শেষ হবে বর্ণিল এই আয়োজন। এর আগে প্রথম ধাপে 3 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাঙামাটিতে বিজু মেলায় আয়োজন করা হয়। পরে দ্বিতীয় ধাপে 9 এপ্রিল থেকে শুরু হয় 4 দিন ব্যাপী বিজু উৎসব। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ হারে যে শুল্ক আরোপ করেছিলেন তা 3 মাসের জন্য স্থগিত করায় ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস
অফিসের ফেসবুক পেজে এক বার্তায় এ ধন্যবাদ জানানো হয়। অনুরোধে ইতিবাচক সাড়া দেয় বাংলাদেশের ট্রাম্পের বাণিজ্য এজেন্ডাকে সমর্থন জানাতে তারা প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এর আগে গত শনিবার সরকারের উপদেষ্টা, বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পরে সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে তিনি চিঠি পাঠান ট্রাম্পকে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরেন শুল্কারোপের সিদ্ধান্ত 3 মাস স্থগিত রাখার অনুরোধ করা হয় সেখানে। মার্কিন শুল্কারোপে ট্রাম্পের 90 দিনের স্থগিতাদেশের পর তাৎক্ষণিক ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র, এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজার। তবে চীন ও হংকংয়ের শেয়ার বাজারে তেমন পরিবর্তন আসেনি। মার্কিন শেয়ারের সূচকে ঐতিহাসিক মূল্যবৃদ্ধি ঘটেছে। শুল্কারোপের ফলে কয়েকদিনের অচল অবস্থার পর S&P 500 9.52% বৃদ্ধি পেয়েছে, যা সূচকের মানে 2008 সালের পর সবচেয়ে বড় উন্নতি। 1957 সালের পর বেঞ্চমার্ক সূচকে এটি তৃতীয় সেরা দিন। এদিকে নাসাদেকের সূচকের মান বেড়েছে 12.16%, যা 2001 সালের পর সবচেয়ে বড় উন্নতি। এছাড়া ডাও জোন্স বেড়েছে 7.87%। এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ এশিয়ার শেয়ার বাজারও চাঙা হয়েছে। রোমের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইতালিতে উদযাপিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস। রমজানের কারণে এবার 26 মার্চের পরিবর্তে 9 এপ্রিল দিবসটি উদযাপন করা হয়। এতে ইতালির গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং রোমে কর্মরত বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে রোমের মেয়রের পক্ষ থেকে পাঠানো বাণীতে ইতালির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয় উঠে আসে। এছাড়া বাংলাদেশ ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দূতাবাসের নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত রকিবুল হক। একই দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও। বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করা হয় দূতাবাসে। অতিথিদের সম্মানে বাংলাদেশ স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি আরও বলেন, চলমান ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিয়ে আগামী জুনে অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ফিলিস্তিন সরকার এই প্রস্তাবকে স্বাগত জানালেও তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে একতরফা স্বীকৃতি দেয়া মানে ফ্রান্সের হামাসের ভূমিকা রাখা। এদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করলে এবং আকাশ পথে হামলা বন্ধ করলে অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনায় রাজি হিজবুল্লাহ। রাশিয়ার পক্ষে যুদ্ধরত আটক 2 চীনা ব্যক্তি তদন্তকারী দলকে সহায়তা করছে। ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাশিয়ার পক্ষে লড়াই করছে 1.5 শতাধিক চীনা নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সেনাবাহিনীতে নিয়োগ দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত রয়েছে চীন। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের দাবি যাচাই করছে বেইজিং। গেল মঙ্গলবার দোনেস্ক অঞ্চল থেকে 2 চীনা নাগরিককে আটক করে ইউক্রেনীয় সেনাবাহিনী। তুরস্কের বরখাস্ত মেয়র ইকরাম ইমামোগলু ও প্রধান বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ইস্তাম্বুলে জড়ো হয়ে প্রতিবাদ করেছে শত শত মানুষ। বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে জমায়েত করেন। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। তুরস্কের বিভিন্ন স্থানে সাপ্তাহিকভাবে সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। এরই অংশ হিসেবে ইস্তাম্বুলে এই সমাবেশ হয়েছে। সমাবেশ বিরোধী নেতা ওজগুর ওজেল অভিযোগ করেন, প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের সামরিক শাসন চালাচ্ছে। তারা জনগণের দাবিকে উপেক্ষা করে নিজেদের গদি রক্ষা করছে। গেল 19 মার্চ ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভ দমাতে ক্ষমতাসীন এরদোয়ান সরকার 2000-এর বেশি আন্দোলনকারীকে আটক করে।
ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিককে নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 124 জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। গেল একদিনের ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও 150 জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে জরুরি বিভাগের কর্মীরা। তবে যত সময় যাচ্ছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা ততই কমে যাচ্ছে। আরও একদিন উদ্ধারের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জরুরি অপারেশন সেন্টারের প্রধান। রাজধানী সান্তো ডোমিঙ্গোতে স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে কনসার্ট চলাকালে ধসে পড়ে জেট সেট নাইট ক্লাবের ছাদ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।